আজ থেকে ২৫০ বছরেরও বেশি আগে ১৭৬০-এর দশক জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরের এক কোণে অন্ধকার আর দম বন্ধ করা এক সরু গলি, নাম জুডেনগাসে। এটি ছিল ফ্র্যাঙ্কফুর্টের একটি ইহুদি বস্তি বা গেটো। মধ্যযুগের ইউরোপে ইহুদিদেরকে শহরের বাকি মানুষ থেকে আলাদা করে এই ধরনের নির্দিষ্ট এলাকায় থাকতে বাধ্য করা হতো। রাত হলে অনেক সময় গেটের দরজা বন্ধ করে দেওয়া হতো, কারণ রাতের বেলা ইহুদিদের চলাচলেও ছিল কঠোর বিধিনিষেধ। ইহুদিরা জমি কিনতে পারত না, অনেক পেশায় কাজ করতে পারত না, সমাজের মূল কাঠামো থেকে ছিল প্রায় বিচ্ছিন্ন। কিন্তু ইতিহাসের কি অদ্ভুত পরিহাস, ঠিক এই অবহেলিত গেটো থেকেই উঠে আসে এমন একটি পরিবার যারা পরবর্তী ১০০ বছরে পুরো ইউরোপের আর্থিক ব্যবস্থাকে নিজেদের হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছিল। ফ্রান্সের নেপোলিয়নকে রুখতে ব্রিটিশ সরকার থেকে শুরু করে পরাক্রমশালী হ্যাবসবার্গ সবাই টাকার জন্য গিয়েছিল এই পরিবারটির কাছে। আজকের ইসরায়েল নামক রাষ্ট্র তৈরির পেছনেও তাদের ছিল অনেক বড় কন্ট্রিবিউশন। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য উত্থান? আজকের ভিডিওটি সেই গ্লোবাল মাস্টার মাইন্ডের গল্প, দ্য হাউস অব দ্য রথচাইল্ড। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের সেই ইহুদি গেটোতে একটি জীর্ণ বাড়ির দরজায় ঝোলানো ছিল একটি লাল রঙের ঢাল। জার্মান ভাষায় রথ মানে লাল আর শিল্ড মানে ঢাল। এই লাল ঢাল থেকেই জন্ম নেয় একটি নাম, রথচাইল্ড। এই বাড়িটিতেই জন্ম নেয় মায়ার আমশাল রথচাইল্ড। ছোটবেলায় তাকে পাঠানো হয়েছিল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু অল্প বয়সেই বাবা মা মারা যাওয়ায় তাকে জীবিকার পথে নামতে হয়। তিনি জার্মানির হ্যানোভার শহরে একটি ইহুদি ব্যাংকিং প্রতিষ্ঠানে কাজ করতে শুরু করেন। সেখানে তিনি শেখেন মুদ্রা বিনিময়, অর্থ লেনদেন এবং আন্তর্জাতিক বাণিজ্যের হিসাব কিতাব। কিছুদিন পর তিনি ফিরে আসেন নিজের জন্মস্থান ফ্র্যাঙ্কফুর্টের জুডেনগাসে। সেখানে তার একটি পারিবারিক ছোট্ট দোকান ছিল। সেখানে পুরনো এবং সেকেন্ড হ্যান্ড কাপড় এবং জিনিসপত্র বিক্রি হতো। তিনি এই সাধারণ দোকানের ভেতরেই শুরু করলেন একটি ভিন্ন কাজ, সংগ্রহ করতে শুরু করলেন পুরনো দুর্লভ কয়েন বা মুদ্রা। আজকের মতো তখন ইউরোপে একক কোনো মুদ্রা ছিল না। জার্মানির প্রায় প্রতিটি রাজ্যেই ছিল নিজস্ব আলাদা আলাদা মুদ্রা, থ্যালার, ডুকাট, ফ্লোরিন, কত রকমের মুদ্রা। দেখবেন অনেক মানুষেরই পুরনো কয়েন কালেকশনের শখ থাকে। আমার নিজেরই এক বন্ধু আছে, তার কাছে দেখতাম পৃথিবীর বিভিন্ন দেশের কারেন্সি এবং ডাক টিকিটের কালেকশন আছে। তো সে সময় ইউরোপেও অভিজাতদের কাছে পুরনো কয়েন সংগ্রহ ছিল এক ধরনের শখ। মায়ার আমশাল রথচাইল্ড তার কালেকশনে থাকা দুর্লভ মুদ্রাগুলোর একটি তালিকা তৈরি করলেন। ইউরোপের বিভিন্ন রাজদরবারে পাঠানো শুরু করলেন সেই তালিকা, অর্থাৎ দেখাই যাক না আগ্রহী কোনো ক্রেতা পাওয়া যায় কিনা। আর এভাবেই একদিন ভাগ্যক্রমে তার পরিচয় হলো জার্মানির এক ক্ষমতাশালী রাজপুত্রের সঙ্গে, উইলিয়াম ফার্স্ট, ইলেক্টর অফ হেইস। হেইস ক্যাসেল ছিল জার্মানির একটি ছোট্ট রাজ্য, কিন্তু এর শাসক উইলিয়াম ছিলেন ইউরোপের অন্যতম ধনী ব্যক্তি। তার সম্পদের একটি বড় অংশ এসেছিল ভাড়াটে সৈন্য সরবরাহ ব্যবসা করে, অর্থাৎ মার্সেনারি বিজনেস করে। যে যুদ্ধের মাধ্যমে আমেরিকার জন্ম হয়েছিল, অর্থাৎ আমেরিকান রেভলিউশনারি ওয়ারে আমেরিকার বিরুদ্ধে ব্রিটিশদের পক্ষে লড়াই করতে ৩,০০০ জার্মান মার্সেনারি পাঠিয়েছিলেন তিনি, ইতিহাসে যাদের বলা হয় হেসিয়ান সৈন্য। যাই হোক, তো মায়ার আমশাল রথচাইল্ড প্রথমে উইলিয়ামের কাছে বিক্রি করেন কয়েকটি দুর্লভ মুদ্রা বা কয়েন। এই সামান্য লেনদেন থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে দুজনের বন্ধুত্ব এবং বিশ্বাস। আর এই বিশ্বাসের জোরেই মায়ার এক সময় হয়ে ওঠেন ওই রাজপুত্রের বিশ্বস্ত ফাইন্যান্সিয়াল এজেন্ট। রাজপুত্র উইলিয়াম ১৭৬৯ সালে মায়ার আমশাল রথচাইল্ডকে কোর্ট ফ্যাক্টর উপাধি দেন, সহজ বাংলায় রাজদরবারের অনুমোদিত ব্যবসায়ী। এই উপাধি পাওয়ার পর তার ওই ছোট্ট দোকানের সামনে তিনি একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন, যাতে লেখা ছিল কোর্ট ফ্যাক্টর টু প্রিন্স উইলিয়াম অফ হেইস। তার ব্যবসা পেয়ে গেল রাজকীয় স্বীকৃতি, অর্থাৎ ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেল। এদিকে ফ্র্যাঙ্কফুর্ট ছিল ইউরোপের অন্যতম বড় বাণিজ্যিক শহর। বিভিন্ন দেশের ব্যবসায়ীরা সেখানে আসতো, সঙ্গে নিয়ে আসতেন নানান দেশের মুদ্রা। মায়ার দেখলেন একটা দারুণ সুযোগ। তিনি শুরু করলেন আরেকটি ব্যবসা, মানি এক্সচেঞ্জের ব্যবসা, অর্থাৎ এক দেশের মুদ্রার বিনিময়ে আর এক দেশের মুদ্রা বিক্রি করা। এই ছোট্ট ব্যবসায় ধীরে ধীরে রূপ নিতে লাগলো তার প্রথম ব্যাংকিং অপারেশনে। আমাদের একটা প্রশ্নের উত্তর জানা খুব জরুরি, কেন সে সময় ইহুদিরা ব্যাংকিং এবং অর্থ লেনদেনে এত দক্ষ ছিল? এটি কোনো কাকতালীয় ঘটনা কিন্তু ছিল না। মধ্যযুগে ইউরোপে ক্যাথলিক চার্চের ছিল ভয়ঙ্কর প্রভাব।
ক্যাথলিক চার্চের কঠোর নিয়ম ছিল যে কোনো খ্রিস্টান অন্য কোনো খ্রিস্টানের কাছ থেকে ঋণের বিপরীতে সুদ নিতে পারবে না। একে বলা হতো ইউজারি। চার্চের যুক্তি ছিল যে টাকা দিয়ে আরও টাকা কামানোর ধান্দা নৈতিকভাবে ভুল, কিন্তু বাস্তব পৃথিবীতে ব্যাপার স্যাপার তো আলাদা। ভাবুন, একজন ব্যবসায়ী দূরের কোনো শহরে পণ্য কিনতে যাবে, তার দরকার বড় অঙ্কের মূলধন। একজন রাজা যুদ্ধে যাবে, তার দরকার সৈন্যের বেতন, অস্ত্র এবং রসদ। সব কিছুর জন্য দরকার বিপুল টাকা, আর টাকা অনেক সময় ঋণ করতে হয়। এখন ঋণের বিপরীতে সুদ নেওয়া যদি নিষিদ্ধ করা হয়, তাহলে ঋণ দেবেটাকে? একদিকে সুদকে বলা হচ্ছে পাপ, অন্যদিকে পুরো অর্থনীতি চলতেছে ঋণ বা সুদের উপরে ভর করে। আর এই শূন্যস্থানটাই পূরণ করলো ইহুদি অর্থ ঋণদাতারা, অর্থাৎ জুইশ মানি ল্যান্ডারার। কারণ ইহুদিদের ব্যাপার স্যাপার ছিল আলাদা। ইউরোপের বেশিরভাগ দেশে ইহুদিদের জন্য প্রায় সব পেশার দরজাই বন্ধ ছিল। তারা জমি কিনতে পারতো না, কৃষিকাজ করতে পারতো না, কারিগরি পেশায় ঢুকতে পারতো না, সরকারি উচ্চ পদেও যাওয়ার কোনো সুযোগ তাদের ছিল না। ফলে তাদের জন্য খোলা ছিল মাত্র কয়েকটি পথ, যার মধ্যে অন্যতম হলো ব্যবসা বাণিজ্য আর অর্থ লেনদেন। ইহুদি ধর্মীয় আইনে একজন ইহুদি যখন অন্য ইহুদিকে ঋণ দেবে, তখন সুদ নিতে পারবে সীমিত পরিসরে, কিন্তু একজন ইহুদি যখন ভিন্ন ধর্মাবলম্বীদের ঋণ দেবে, তখন সুদ রিলেটেড বিধিবিধান ছিল না। এ কারণেই তৈরি হলো এক অদ্ভুত পরিস্থিতি। খ্রিস্টান সমাজ প্রকাশ্যে সুদের বিরোধিতা করে, কিন্তু বাস্তবে খ্রিস্টান রাজা, অভিজাত থেকে শুরু করে ব্যবসায়ীরা ঋণের দরকার হলেই ইহুদি মানি ল্যান্ডারদের দরজায় গিয়ে কড়া নাড়ত। এভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে টাকা গণনা, মুদ্রার মান যাচাই এবং আন্তর্জাতিক বাণিজ্যের হিসাব রাখতে রাখতে ইহুদি ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছিল এক অসাধারণ দক্ষতা। মায়ার আমশল রথচাইল্ড ছিলেন সেই দীর্ঘ ঐতিহ্যের সবচেয়ে প্রতিভাবান উত্তরসূরি। মায়ার আমশল দেখলেন মানি এক্সচেঞ্জ ব্যবসার চেয়ে বড় মুনাফা হলো টাকা খাটানোর মধ্যে। তিনি উইলিয়াম অফ হেজের মতো ক্ষমতাধর শাসকদের তাদের বিপুল অলস অর্থ কিভাবে বিনিয়োগ করতে হবে এবং টাকা দিয়ে টাকা আরও কীভাবে বাড়াতে হবে তার পরামর্শ দিতে শুরু করলেন, অর্থাৎ টাকা দিয়ে টাকা কামানোর ধান্দা শিখালেন। ঠিক এখান থেকেই তার ব্যবসা ধীরে ধীরে রূপ নিতে লাগলো একটি পূর্ণাঙ্গ ব্যাংকিং প্রতিষ্ঠানে। 18 শতকের ইউরোপ ছিল ছোট ছোট অসংখ্য রাজ্যে বিভক্ত। প্রতিটি রাজ্যের ছিল নিজস্ব আলাদা মুদ্রা। এক রাজ্য থেকে আর এক রাজ্যে ব্যবসা করতে গেলে মুদ্রা এক্সচেঞ্জ করাটা ছিল এক বিশাল ঝামেলা। এই সমস্যার সমাধান হিসেবে চালু হলো একটি বিশেষ আর্থিক পদ্ধতি, বিল অফ এক্সচেঞ্জ। সহজ ভাষায় বললে, আপনি এক রাজ্যে টাকা জমা দিলেন, বিনিময়ে পেলেন একটি লিখিত দলিল। সেই দলিল নিয়ে অন্য রাজ্যে গিয়ে সংশ্লিষ্ট ব্যাংকটির শাখায় দিয়ে দেবেন, সেই রাজ্যের মুদ্রা বা কারেন্সিতে টাকা তুলে নেবেন। ব্যাপারটা বোঝানোর জন্য বলি, কথার কথা, আপনি ঢাকার একটি ব্যাংকে 1000 টাকা জমা দিলেন, এরপর থাইল্যান্ডে গিয়ে সেই ব্যাংকের থাই শাখা থেকে 1000 টাকার সমপরিমাণ থাই মুদ্রা পেয়ে গেলেন। ব্যাংক কিছু কমিশন চার্জ নিল, ব্যাপারটা ছিল অনেকটা তখন সেরকম। এই সিস্টেমের কারণে একজন ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য বস্তা ভরা সোনা বা রূপার কয়েন নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হতো না, আর ব্যাংকারদের হাতে চলে এলো পুরো লেনদেনের নিয়ন্ত্রণ। রথচাইল্ডরা এই পদ্ধতিকে ব্যবহার করলেন অসাধারণ দক্ষতার সাথে। মায়ার আমশল তার 5 ছেলেকে পাঠিয়ে দিলেন ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি ইকোনমিক সেন্টারে। 5 ছেলের ভিতরে আমশল মায়ার রথচাইল্ড ফ্রাঙ্কফুর্টে মূল ঘাঁটি সামাল দেবেন, নাথান মায়ার রথচাইল্ড লন্ডনে যাবেন, জেমস মায়ার রথচাইল্ড প্যারিসে, সলোমন মায়ার রথচাইল্ড ভিয়েনায় এবং কার্ল মায়ার রথচাইল্ড গেলেন ইতালির নেপলসে। 5 ভাই, 5টি রাজধানী, একটি পরিবার। মায়ার তার ছেলেদের শিখিয়েছিলেন, তোমরা 5টি তীরের মতো থাকবে। একটি তীরকে সহজে ভাঙা যায়, কিন্তু 5টি তীর যখন একসাথে থাকে তখন তাকে ভাঙা কঠিন। এই 5 ভাই 5টি দেশে বসে গড়ে তুলল রথচাইল্ড সাম্রাজ্যের সেই অধ্যায় যেখানে তারা হয়ে উঠবেন ইউরোপের সরকারগুলোর ব্যাংকার, অর্থাৎ ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট অফ ইউরোপ। 5টি তীরের ভেতরে সবচেয়ে তীক্ষ্ণ তীরটি গিয়ে বিঁধল তৎকালীন বিশ্বের অর্থনৈতিক রাজধানী লন্ডনে। তার নাম নাথান মায়ার রথচাইল্ড। মায়ারের 5 ছেলের ভেতরে সবচেয়ে ধুরন্ধর এবং সবচেয়ে হিসেবি। লন্ডনে পা রেখেই নাথান বুঝে গেলেন ইনফরমেশন ইজ পাওয়ার। যার কাছে খবর আগে আসে, মার্কেট কন্ট্রোল সে করবে। তাই নাথান গড়ে তুললেন এক দ্রুতগামী তথ্য আদান প্রদান নেটওয়ার্ক। ব্যবসায়িক কুরিয়ার, দ্রুতগামী ঘোড়সওয়ার, এমনকি ডাকবাহক জাহাজ, সব কিছু। এসবের মাধ্যমে ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের খবরাখবর খুব দ্রুত পৌঁছাতে শুরু করলো রথচাইল্ডদের কাছে। 1814 সাল, নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপ জুড়ে যুদ্ধ চলতেছে। স্পেনে অবস্থান করতেছে ব্রিটিশ বাহিনী, যার লিডারশিপে আর্থার ওয়েজলি।
তিনি ডিউক অফ ওয়েলিংটন হিসেবেই বেশি পরিচিত। এই ভদ্রলোক হঠাৎ বড়সড় ঝামেলায় পড়লেন। সৈন্যদের বেতন দেওয়ার জন্য দরকার এমন মুদ্রা যা ইউরোপের বাজারে সহজে গ্রহণযোগ্য। ব্রিটিশ স্বর্ণমুদ্রা গিনি সেখানে তেমন কাজ করতেছিল না। দরকার ছিল ইউরোপের প্রচলিত স্বর্ণমুদ্রা, বিশেষ করে ফরাসি লুই দর। এই সংকট মোকাবেলার দায়িত্ব নিয়েছিলেন ব্রিটিশ ট্রেজারি কর্মকর্তা জন চার্লস হ্যারিস। তিনি সাহায্য চাইলেন লন্ডনের ব্যাংকার নেথান মায়ার রথচাইল্ডের কাছে। রথচাইল্ডের ইউরোপ জুড়ে ছড়ানো পারিবারিক ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা সংগ্রহ করা হয় এবং সেগুলো ডিউক অফ ওয়েলিংটনের বাহিনীর কাছে পৌঁছে দেওয়া শুরু হয়। এই আর্থিক ব্যবস্থা ব্রিটিশ সেনাবাহিনীর যুদ্ধ চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এর পরের বছর 1815 সাল ইউরোপের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সংঘর্ষ ব্যাটেল অফ ওয়াটারলু হতে যাচ্ছে। মুখোমুখি দুই চিরশত্রু, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এবং ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন। লন্ডনের স্টক এক্সচেঞ্জে পিনপতন নীরবতা, সবার চোখ মুখে আতঙ্ক। ব্রিটিশরা যদি এই যুদ্ধে হেরে যায় তবে ব্রিটিশ সাম্রাজ্য দেউলিয়া হয়ে যাবে। সরকারি বন্ডগুলো পরিণত হবে মূল্যহীন কাগজের টুকরায়। এরপরে কি হয়েছিল সেটা নিয়ে একটি জনপ্রিয় গল্প আছে। গল্পটি হলো 20 জুন 1815 সরকারি কুরিয়ার আসার আগেই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একটি দ্রুতগামী নৌকা এসে পৌঁছালো ইংল্যান্ডে। একজন ঘোড়সাওয়ার রুদ্ধশ্বাসে ছুটে গেল নাথানের কাছে। খবর চলে এসেছে, ইংরেজরা যুদ্ধে জিতেছে, নেপোলিয়ন হারছে। পরদিন সকালে নাথান গিয়ে দাঁড়ালেন লন্ডন স্টক এক্সচেঞ্জে। তিনি জানতেন আসল খেলাটা এখন শুরু হবে। চারদিকে যখন আতঙ্কিত মানুষ বন্ড বিক্রি করতেছে, নাথান তার ব্রোকারদের ইশারা করলেন, কিনে নাও, যা পারো কিনে নাও। স্টক এক্সচেঞ্জে ফিসফাস শুরু হলো। এখন একটা জিনিস খেয়াল করুন, নাথান মায়ার রথচাইল্ড কিন্তু জানে ব্রিটিশরা যুদ্ধে জিতেছে, কিন্তু আমজনতা কিন্তু জানে না, ব্রিটিশ সরকারও জানে না। অনেকে ভেবেছিল ব্রিটিশরা হারলে বন্ড সব কাগজ হয়ে যাবে, এজন্য তারা বন্ড বিক্রি করতে লাগলো আর নাথান একটানা কিনতে লাগলো। পরদিন 21 জুন সরকারি কুরিয়ার এসে পৌঁছালো লন্ডনে। ঘোষণা করা হলো ব্রিটিশরা যুদ্ধে জিতেছে। মুহূর্তের মধ্যে স্টক এক্সচেঞ্জের চিত্র পাল্টে গেল। বন্ডের দাম রকেটের মতো আকাশে উঠতে লাগলো। আর নাথান রথচাইল্ড মাত্র কয়েকদিনের ব্যবধানে এত বিপুল পরিমাণ টাকা কামালেন যা খোদ ব্রিটিশ সরকার কয়েক বছরেও কামাতে পারত না। বলা হয়ে থাকে ওই একটি সিদ্ধান্তেই নাথান তার সম্পদ বাড়িয়েছিলেন বহুগুণ। নাথান শুধু স্টক এক্সচেঞ্জই জেতেননি, তিনি আক্ষরিক অর্থে নিয়ন্ত্রণ করতে শুরু করলেন পুরো ব্রিটিশ অর্থনীতি। কিন্তু আধুনিক গবেষণায়, বিশেষ করে ইতিহাসবিদ নীল ফার্গুসন বলেন যে এই গল্পটি বেশি ড্রামাটিকভাবে প্রচার করা হয়েছে। তবে এটা সত্য, রথচাইল্ডদের দ্রুত সংবাদ আদান প্রদানের নেটওয়ার্ক ছিল। যুদ্ধের ফলাফল বা খবরাখবর লন্ডনে দ্রুত পৌঁছানোর সুবিধা তারা পেয়েছিল এবং সে সময় নাথান মায়ার রথচাইল্ড ব্রিটিশ সরকারের বন্ড বাজারে বড় বিনিয়োগ করেছিল। আর ব্রিটিশদের জয়ের পর সেই বন্ডের মূল্য অনেক বেড়ে গিয়েছিল। অর্থাৎ আউটকামগুলো কিন্তু একই রকম। নাথান রথচাইল্ডকে নিয়ে একটি বিখ্যাত উক্তি প্রচলিত আছে। তিনি নাকি একবার বলেছিলেন, আমি বই পড়ি না, থিয়েটারেও যাই না, আমার একমাত্র বিনোদন হলো আমার ব্যবসা। কিন্তু লন্ডন তো একটা শহর। মেয়রের বাকি 4 ছেলে তখন ইউরোপের অন্য 4 প্রান্তে কি করতেছিল? নাথানের অন্য 4 ভাই তখন কোথায়? জেমস প্যারিসে, সলোমন ভিয়েনায়, কার্ল নেপলসে, আর বড় ভাই অ্যামশেল জুনিয়র পুরনো ঘাঁটি ফ্রাঙ্কফুর্টে। এদের হাত ধরে জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মাল্টিন্যাশনাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। যুদ্ধ শেষে রথচাইল্ডরা উদ্ভাবন করলেন আন্তর্জাতিক বন্ড বাজার। একজন ব্রিটিশ বিনিয়োগকারী লন্ডনে বসে জার্মান বন্ড কিনতে পারবেন। তথ্য আদান প্রদানে তারা ইউজ করতে থাকে সাংকেতিক ভাষা, হিব্রু অক্ষর আর জার্মান ভাষার এক জটিল মিশ্রণ, জুডিও জার্মান। ইউরোপের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থা তাদের আদান প্রদান করা এসব চিঠি পড়ে অনেক সময় তথ্য উদ্ধার করতে হিমশিম খেত। গুজব আছে যে তারা ইচ্ছা করে 2 দেশে যুদ্ধ লাগিয়ে দিত, 2 পক্ষকে লোন দিত, কিন্তু বাস্তবে সত্যটা আরও ভয়ঙ্কর। রাজাদের যুদ্ধ করার জন্য দরকার বিপুল অর্থ। রথচাইল্ডরা লোন দিলে যুদ্ধ চলতো, আর তারা টাকা জোগান বন্ধ করে দিলে পরাক্রমশালী রাজাও বাধ্য হয়ে শান্তি চুক্তি করতে বসতেন। 19 শতকের ইউরোপে কোথায় যুদ্ধ হবে আর কোথায় শান্তি আসবে তাতে রথচাইল্ডের ছিল ভয়ঙ্কর প্রভাব। 1875 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরায়েলি সুয়েজ খালের অংশীদারিত্ব কেনার জন্য লায়ন রথচাইল্ডের কাছে রাতারাতি 4 মিলিয়ন পাউন্ড ধার চান। লায়ন রথচাইল্ড কোনো জামানত ছাড়াই সেই ধারটি দিয়েছিলেন।
সুয়েজ খালের 44% অংশীদারিত্ব ব্রিটিশদের হাতে চলে আসে এভাবেই। অটোমান সাম্রাজ্য ভেঙে যাওয়ার পেছনে এই ঘটনা ভয়ঙ্কর প্রভাব রেখেছিল। এ বিষয়ে আমার এই ভিডিওতে বিস্তারিত আপনি পাবেন, দেখতে পারেন। দক্ষিণ আফ্রিকায় হীরা এবং সোনার খনি নিয়ন্ত্রণ করতে তারা ফান্ডিং করেছিল সেসিল রোডসকে। জন্ম নেয় বিখ্যাত ডি বিয়ার্স কোম্পানি। শুধু ক্ষমতাই নয়, ইহুদিদের আইনি অধিকারের জন্য তারা লড়াই করেছিল। লায়ন রথচাইল্ড ব্রিটিশ পার্লামেন্টে খ্রিস্টান রীতিতে শপথ নিতে অস্বীকার করেছিল। হিব্রু ভাষায় শপথ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ইহুদি এমপি হয়েছিলেন তিনি। এরপর এসে গেল বিংশ শতাব্দী, বিশ্বযুদ্ধ, রাসায়ন বিপ্লব এবং একের পর এক সাম্রাজ্যের পতন। ইউরোপের পুরনো ক্ষমতার কাঠামো তখন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করলো। রাজ পরিবারগুলো হারাচ্ছে সিংহাসন, আর ধনীদের সম্পদ হয়ে যাচ্ছে জাতীয়করণ। এই ভয়ঙ্কর ডামাডোলের ভেতরে রথচাইল্ড পরিবার শিখল এক নির্মম সত্য। তারা দেখলো অতিরিক্ত দৃশ্যমান ক্ষমতা অনেক সময় নিজের জন্য বিপদ ডেকে আনে। ঊনবিংশ শতাব্দীতে যারা পুরো ইউরোপে দাপিয়ে বেরিয়েছিল, বিংশ শতাব্দীতে এসে তারা বাধ্য হলো নিজেদের গুটিয়ে নিতে। কোনো ডার্ক কনস্পিরেসি নয়, বরং নিজেদের অস্তিত্ব বাঁচাতেই তাদের বিশাল পারিবারিক সম্পদ ভাগ করে দিতে লাগলো বিভিন্ন শাখা, ট্রাস্ট এবং প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট ব্যাংকিং কর্পোরেশনের মধ্যে। সব চলে গেল প্রাইভেট হোল্ডিংয়ের অন্তরালে, যেখানে আসল মালিকানা কার তা বোঝা সাধারণ মানুষের কম্য নয়। আর ঠিক এ কারণেই আজ আমরা যখন ফোর্বস ম্যাগাজিনে ধনীদের লিস্ট দেখি, সেখানে ইলন মাস্কের নাম থাকে, কিন্তু রথচাইল্ডের কোনো একক নাম থাকে না। কারণ গত 200 বছরে শত শত উত্তরাধিকারদের মধ্যে এই সম্পদ বন্টন হয়ে গেছে। এই প্রাইভেট সম্পদ আজ নিখুঁতভাবে মাপা এক প্রকার অসম্ভব। রথচাইল্ডদের গল্প তাই শুধু টাকার গল্প নয়, এটি ক্ষমতার বিবর্তনেরও গল্প। এই পরিবারের ইতিহাসের সাথে জড়িয়ে আছে এমন একটি চিঠি, এমন একটি প্রতিশ্রুতি যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিকে চিরতরে চেঞ্জ করে দেয়। 1917 সাল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর একটি চিঠি লিখলেন ব্রিটিশ ইহুদি নেতা ওয়াল্টার রথচাইল্ডকে উদ্দেশ্য করে। ইতিহাস এটাকে চেনে বেলফোর ডিক্লেয়ারেশন নামে। আর সেই এক টুকরো কাগজের ঘোষণা কয়েক দশক পর জন্ম দেবে এক নতুন রাষ্ট্রের। ইতিহাস বলে একটি দেশ তৈরি হয় যুদ্ধ এবং রক্তের বিনিময়ে, মানচিত্র বদলায় অস্ত্রের জোরে। কিন্তু রথচাইল্ডরা পৃথিবীকে দেখালো এক নতুন নিয়ম। তারা প্রমাণ করলো শুধু সেনাবাহিনী নয়, ফাইন্যান্সিয়াল পাওয়ার আর নিখুঁত কূটনৈতিক জোট থাকলে আস্ত একটা দেশের ফাউন্ডেশন স্থাপন করে ফেলা সম্ভব। সেই দেশটির নাম ইসরায়েল। এই গল্পের শুরুটা হয়েছিল আরও আগে, যখন ইসরায়েল রাষ্ট্রের কথা দুনিয়ার কেউ চিন্তাও করেনি। ফরাসি রথচাইল্ড পরিবারের একজন সদস্য ব্যারন এডমন্ড ডি রথচাইল্ড নীরবে লোকচক্ষুর আড়ালে শুরু করলেন এক বিশাল মাস্টার প্ল্যান। ফিলিস্তিনের বুকে একের পর এক জমি কিনতে শুরু করলেন তিনি। প্যালেস্টাইনের মাটিতে প্রাথমিক ইহুদি বসতি বা সেটেলমেন্টগুলোর পুরো ফান্ডিং এসেছিল এই মানুষটার পকেট থেকে। আজকের ইসরায়েল রাষ্ট্রের একদম শেকড়ে মিশে আছে রথচাইল্ডদের টাকা। কিন্তু শুধু জমি কিনলেই তো আর দেশ হয়ে যায় না, দরকার আন্তর্জাতিক স্বীকৃতি। আর সেই ম্যাজিকটা দেখালেন ব্রিটিশ রথচাইল্ড পরিবার। সাল 1917, চলতেছে প্রথম বিশ্বযুদ্ধ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর এক ঐতিহাসিক ঘোষণা দিলেন, ফিলিস্তিনের বুকে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হবে। ইতিহাসে এটি বেলফোর ডিক্লেয়ারেশন নামে পরিচিত। কিন্তু এখানেই লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় টুইস্ট। একবার চিন্তা করে দেখুন, আজ তো একটি দেশের জন্মসনদ বা রূপরেখা পাঠানো হচ্ছে কোনো সরকার প্রধানকে নয়, বরং একটি ব্যাংকিং পরিবারের সদস্যদের কাছে। টাকা, প্রভাব এবং জিওপলিটিক্যাল মাস্টারমাইন্ড দিয়ে তারা অসম্ভবকে সম্ভব করেছিল। আজকের দিনে খবরের কাগজের হেডলাইনে হয়তো রথচাইল্ড নামটি খুব একটা দেখা যায় না, কিন্তু তার মানে এই নয় যে তারা হারিয়ে গেছে। আজকের দিনে তারা কাজ করে বিশ্বের বড় বড় ইনভেস্টমেন্ট ফার্ম, মাইনিং কোম্পানি এবং কর্পোরেট জায়ান্টদের অ্যাডভাইজার হিসেবে। 250 বছর আগে ফ্রাঙ্কফুর্টের সেই অন্ধকার বস্তিতে বসে মায়ার অ্যামশেল রথচাইল্ড তার 5 ছেলেকে একটিমাত্র মন্ত্রই শিখিয়েছিলেন, একতা। সেই মন্ত্র আজও এই পরিবারের সবচেয়ে বড় শক্তি। ভাবলে অবাক হবেন, তাদের মূল ব্যবসা রথচাইল্ড অ্যান্ড কর্পোরেশনকে শেয়ার বাজার থেকে সরিয়ে পুরোপুরি প্রাইভেট করে রেখেছে তারা, যাতে নিজেদের ব্যবসার কন্ট্রোল এবং সম্পদের হিসাব বাইরের কোনো সাধারণ মানুষের হাতে চলে না যায়। ফ্র্যাঙ্কফুর্টের সেই স্যাঁতস্যাঁতে গলি থেকে এক অবিশ্বাস্য যাত্রা, যা প্রমাণ করে তথ্য আর অর্থের ব্যবহার কিভাবে কাউকে শক্তিশালী করে তোলে। রথচাইল্ডদের মতো ইহুদি আরেকটি পরিবার ছিল যারা বাগদাদ থেকে ভারতে এসে ঘাঁটি গেড়েছিল এবং ভারতে বসেই চীনের 12টা বাজিয়ে দিয়েছিল। আফিমের মতো ভয়ঙ্কর মাদক দিয়ে চীনকে ভাসিয়ে দিয়েছিল। এই পরিবারকে বলা হয় রথচাইল্ড অব দ্য ইস্ট। এই ভিডিওতে জানতে পারবেন সেই পরিবারের কাহিনী,
তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে ইন্টারেস্টিং কোনো টপিকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আর আরও চমকপ্রদ বিষয়ে ভিডিও যাতে মিস না হয় এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।